ধন্যবাদ আমাকে ইন্ট্রোস্পেক্টিভ ন্যাশনালিজম এই সিরিজের প্রথম লেকচারটা দিতে ডাকার জন্য। প্রথম কথা হলো যে আমি এই বিষয়ে বলার ব্যাপারে স্পেশালিস্ট নই। যদি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা হিস্টোরিয়ানকে ডাকা হতো তাহলে বোধহয় ভালো হতো। যাই হোক, আমি দু চারটে কথা যা বুঝেছি সে বিষয়ে একটু বলতে পারি। ভারতবর্ষের আজকের অবস্থায় দাঁড়িয়ে what is nationalism is the most pertinent question among the politicians and also among the academicians. যেটা আমরা দেখছি, এই প্রশ্নটা উঠে আসছে একটা জায়গা থেকে, হলো একটা ব্যাটল, একটা যুদ্ধ। যে যুদ্ধের একদিকে আছে উগ্র জাতীয়তাবাদ এবং অন্যদিকে আছে কতগুলো কণ্ঠস্বর যারা এই উগ্র জাতীয়তাবাদের প্রতিরোধ এবং প্রতিবাদ করার চেষ্টা করছে। এখন এটাকে এই বাইনারিতে দেখাটা, বাইনারিটা অলরেডি এস্টাবলিশড এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে, এই বাইনারিতে দেখাটার মধ্যে একটা সমস্যা রয়েছে বলে আমার মনে হয়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে লার্জ সেকশন অফ কমন পিপল, they are actually rallying with jingoistic patriotism and definitely, though a small group but very powerful, the students, some intellectuals in India, K. Sachidanandaner মতো কবি, এরা আরেকটা। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এখানে কি সেই অবস্থা যার জন্য এত সাধারণ মানুষ তারা এই ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদের সঙ্গে যাচ্ছে। তারা কিন্তু কেউ ইডিওলগ নয়, তারা কেউ উগ্র জাতীয়তাবাদ যে রাজনীতি তৈরি করতে পারে, যে রাজনীতি ফ্রেম করবে, তারও সমর্থক নয় সেই অর্থে। কিন্তু তারপরেও তারা যাচ্ছে। অর্থাৎ এখানে এক ধরনের, এবং যাদের সঙ্গে যাচ্ছে আমরা বুঝতে পারছি সেটা এক ধরনের ফ্যাসিস্ট ফোর্স। যদিও ফ্যাসিজমের এই গোষ্ঠীটা ভারতবর্ষে এখন একটা এমব্রায়োনিক ফেজে আছে, একটা ভ্রূণ অবস্থায় আছে, তার পূর্ণ বিকাশ দেখা যায়নি এখনো, হয়তো ভবিষ্যতে যাবে। কিন্তু কেন এত মানুষ তাদের সঙ্গে যাচ্ছে? এটা কেবলমাত্র একটা সেন্টিমেন্ট নাকি এক ধরনের মাস সাইকোলজি, যেটা হুইচ ইজ হিস্টোরিক্যালি কনস্ট্রাক্টেড অ্যান্ড পজিটিভ? এইখানে আমার একটা প্রশ্ন, কারণ চারিদিকে ফ্যাসিজম শব্দটা শুনতে গিয়ে আমার একজন জার্মান ইন্টেলেকচুয়ালের কথা বারবার মনে আসছিল, সিগফ্রিড ক্র্যাকোয়ার। তার একটা বই আমরা পড়ি অনেক সময়, ফ্রম ক্যালিগারি টু হিটলার, দ্য সাইকোলজিক্যাল হিস্ট্রি অফ জার্মান ফিল্ম। আমার কাছে ফিল্মটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সাইকোলজিক্যাল হিস্ট্রি। কারণ ক্র্যাকোয়ার এবং ফ্র্যাঙ্কফুর্ট স্কুল একটা বিশেষ দিকে আমাদের নির্দেশ করেছিল, থ্যাঙ্কফুল টু দেম, উই আর থ্যাঙ্কফুল টু দেম, যে এক ধরনের মাস সাইকোলজি অফ ফ্যাসিজম,
which definitely originates from a militant nationalism. দেখুন, এই জায়গাটা বলতে গিয়ে আমার সিগফ্রিড ক্রাকোয়ার বা ফ্রম ক্যালিগারি টু হিটলার এই বই দুটো কোনোটাই ভারতবর্ষের কনটেক্সটে কাজে লাগবে না। কিন্তু যে পয়েন্টটা আমাকে মানে the point which drags me towards this book is that the book tries to discuss the mass psychology of fascism, a mass psychology, how particular kind of force which later appears as fascist force manufactures many people's consent in the name of nationalism. অনেক তত্ত্ব আছে ফ্যাসিজমের, ফ্যাসিজম এবং ন্যাশনালিজম কি করে ফ্যাসিজমের ভেহিক্যাল হয়ে যায়। দিমিত্রভের তত্ত্ব, টেরি মিল্টনের বিখ্যাত লেখা, টোবলিয়াত্তির লেখা, এগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ এগুলো সবগুলোই পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে এরা ইউরোপিয়ান ফ্যাসিজমটাকেই দেখছেন এবং সেটাকেই মডেল হিসেবে দেখছেন। কারণ এদের প্রত্যেকেরই একটা কমন পয়েন্ট হলো ক্রাইসিস অফ ক্যাপিটালিজম, অ্যান্ড হাউ ফ্রম ক্রাইসিস অফ ক্যাপিটালিজম itself tries to survive by creating monopoly capital in the territory of a nation state, and finally forces the nation, compels the nation, lures the nation towards authoritarianism and fascism. যদি অথরিটেরিয়ানিজম এবং ফ্যাসিজমের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই জায়গাটায় আমি এই মুহূর্তে যাচ্ছি না। অর্থাৎ আমার মনে হয় যে বিয়ন্ড পলিটিক্স অ্যান্ড সোশিওলজি অফ ন্যাশনালিজম, we should throw some light in a slightly darker zone, that is the psychology of militant nationalism. এখন এই বিষয়ে আমি আবার বলছি, আমি বিশেষজ্ঞ নই, এক্সপার্ট নই। এই আমাদের মধ্যে পাশেই একজন হিস্টোরিয়ান আছেন, তিনি অনেক ভালো বলতে পারতেন এই বিষয়ে। আমি একজন তাত্ত্বিকের লেখা থেকে একটু ডিসকাস করার চেষ্টা করব। তিনি ফ্রাঞ্জ ফানন। কেন ফ্রাঞ্জ ফানন? ফানন এই কারণে যে ফানন কলোনিয়ালিজমের সঙ্গে কলোনিয়াল সাবজেক্ট, কলোনিয়াল রুল এবং হাউ সেই সম্পর্কটা দেখেছেন, এবং তিনি দেখছেন হাউ from a colonial perspective nationalism forms in a colonial perspective. আমাদের ভারতবর্ষের দিক থেকে দেখতে গেলে আমাদের প্রথম দেখা উচিত এই জাতীয় ভাবনা যা কলোনিয়ালিজমের সময় তৈরি হয়েছিল, সেখানে কি কোনো গন্ডগোল থেকে গিয়েছিল? যে গন্ডগোলটা আমাদের কনসাসনেসকে ফ্রেম করেছে এবং ফাইনালি আমাদের এক ধরনের কমন সাইকোলজি তৈরি করেছে টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনালিজম। দ্বিতীয়ত, ফ্রাঞ্জ ফানন আমরা জানি যে তিনি ভারতবর্ষ সম্পর্কে এক লাইনও লেখেননি। তিনি যা লিখেছেন তার সবটাই আলজেরিয়া এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিজম ইন আলজেরিয়া। তাহলে কেন ফ্রাঞ্জ ফাননকে আমরা এখানে টেনে আনছি এই কনটেক্সটে? তার একটা বড় কারণ হলো পোস্ট কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি যে 5 জন তাত্ত্বিকের উপর দাঁড়িয়ে আছে তাদের তত্ত্বের উপরে, তার মধ্যে ফানন একজন, আর অন্য 4 জন এডওয়ার্ড সাইদ, গ্রামশি, আলথুজার এবং ফুকো। অর্থাৎ কলোনিয়াল ওয়ার্ল্ড এবং পোস্ট-কলোনিয়ালিটি একে বুঝতে গিয়ে ফানন কতগুলো খুব ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছেন।
যেমন হলো যে ন্যাশনালিজম কিভাবে ফর্মড হয় ইন এ কলোনিয়াল ইন এ নেটিভ ওয়ার্ল্ড, তার তিনটে ফেজ ফানন দেখিয়েছেন। একটা ফেজ যেটা হলো আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা নিয়ে ফানন খুব বেশি কথা বলেননি, কারণ ফানন খুব কম দিন বেঁচেছিলেন এবং ফাননের মৃত্যু হয় আলজেরিয়া স্বাধীন হওয়ার তারপর ফানন ইনফ্যাক্ট কাজ করতে পারে। কিন্তু ফানন খুব ইন্টারেস্টিং কতগুলো জায়গায় রিমার্ক করেছেন, যে রিমার্ক কুড বি আওয়ার টেক অফ গ্রাউন্ড। যেমন ফানন রেচেড অফ দ্য আর্থে একটা খুব সেলিব্রেটেড চ্যাপ্টার অন ন্যাশনাল কালচার, প্রায় সবাই পড়ে। পরের আরেকটা চ্যাপ্টার আছে যেটা প্রায় কেউ পড়ে না, মানে নিশ্চয়ই অনেকে পড়ে, আমি জানি না তাদের, সেটা হলো কলোনিয়াল ওয়ার অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার। এখানে ফানন জাস্ট কতগুলো কেস স্টাডিজ লিপিবদ্ধ করেছে। তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কেস, সেটা হলো এইরকম যে একজন দুটি অ্যালজেরিয়ান ছেলে, তাদের ফাননের কাছে পাঠানো হয় ট্রিটমেন্ট করতে, কারণ ফানন নিজে প্র্যাকটিসিং সাইকোঅ্যানালিস্ট ছিলেন। He was a black from Dominican Republic. He took education in France and went to Algeria as a government doctor, psychiatrist. Later, Fanon left the government hospital and aligned himself with Algerian Liberation Army. And he was one of the ideologues of Algerian national struggle. He became one of the ideologues of Algerian national struggle. এই কেসটা খুব ইন্টারেস্টিং। দুটো ছেলেকে তাদের কাছে পাঠানো হয়, একজনের বয়স 13, একজনের বয়স 14। তাদের প্রথমে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছিল এবং তারপর তাদের সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয়। তাদের অপরাধটা কি না, তারা তাদের বয়সী একটা ছেলেকে মার্ডার করে। সে ছেলেটি was a son of a French mason, and the mason was a poor person. He had to migrate from France because in France he didn't find a work. সেখানে এই অ্যালজেরিয়ান ছেলেদের সঙ্গে ওই ফ্রেঞ্চ ম্যাসনের ছেলেটিও পড়তো, এবং এই ছেলেটি এই অ্যালজেরিয়ান ছেলে দুটির খুব ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে খেলাধুলা করত। একদিন এই ছেলে দু ভাইয়েরা এই ফ্রেঞ্চ ম্যাসনের ছেলেটিকে মার্ডার করে, পাহাড় থেকে ঠেলে ফেলে মারা যায়। ফানন তাদের কোয়েশ্চেন করতে থাকেন যে কেন তোমরা এই কাজ করলে, বিকজ হি ওয়াজ এ ফ্রেন্ড অফ ইয়ার্স and he was a good friend of yours. কোন ধরনের হোস্টিলিটি ছিল না। ছেলে দুটি উত্তর দেয়, প্রত্যেক অ্যালজেরিয়ান একজন করে ফ্রেঞ্চকে খুন করতে চাইছিল। It was the rhetoric of, it was the reality of ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল ইন আলজেরিয়া। তাই তারা তার বন্ধুকে খুন করে। ফানন বারবার জিজ্ঞেস করেন যে কোনো ধরনের হোস্টিলিটি ছিল কিনা, ওয়াজ হি ইয়োর এনিমি। ওরা বলে ইন রিয়ালিটি হি ওয়াজ নট আওয়ার এনিমি, বাট সিন্স এভরি গ্রোন আপ Algerian was trying to kill a French colonial person, we could not kill a grown-up French person, so we killed the small little child, little boy, who was eventually a son of a French mason, a poor man. এখানে ফানন তার লেখাটা শেষ করে, আর তারপর ফানন ফার্দার লিখতে পারেননি। ফাননের
লেখাগুলো পড়তে গিয়ে যেটা মনে হয়, যেটা ফানন ফানন commonly understood as an ideologue of revolutionary independence struggle, যে জায়গাটা ফাননের পড়া হয় না বা বলা হয় না সেটা হলো ফানন এখানে একটা কোয়েশ্চেন মার্ক রেখেছে, which actually demands revisiting of his own theory, যেটা ফানন হয়তো থাকলে করতে পারতেন। এবং ফানন এখানে একটা প্রশ্ন রাখছেন যে তাহলে এই যে ন্যাশনালিজম কলোনিয়াল ওয়ার্ল্ডে তৈরি হলো, সেই ন্যাশনালিজমের নেচারটা কি? French Masson was a poor person, like an Algerian poor man. যাকে তারা খুন করেছে সেই ছেলেটি চামড়ায় সাদা, রেশিয়ালি ফ্রেঞ্চ, কিন্তু সে তার বন্ধু ছিল ছেলেটি। তাহলে দ্যাট ইউনিভার্সাল নোশন অফ ফ্রেন্ডশিপ, তার থেকেও কি ন্যাশনালিজম বড়? মানে ন্যাশনালিজম তাহলে কি, তার কি কোনো প্রপার গ্রাউন্ডিং আছে? ফানন নিজে ছিলেন মার্কসিস্ট এবং ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিস্ট। তিনি কিছুটা লাকাকেও ইনকর্পোরেট করার চেষ্টা করেছিলেন তার থিওরির মধ্যে, কিন্তু ল্যাকানিয়ানরা বলে ফানন সিরিয়াসলি মিসআন্ডারস্টুড লাকা। সেই বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি। তো বিতর্ক হলো ফানন যেখানে শেষ করছেন যেই জায়গাটা, তাহলে ন্যাশনালিজমের নেচারটা কি? এখান থেকে আমি আবার একটু পিছনে চলে যাই। ফানন আমাদের কাজে লাগবে এই অর্থে যে ভারতবর্ষের ইতিহাসে ইন্ডিয়ান ন্যাশনালিজম এই কনসেপ্টটা গ্রো করার ক্ষেত্রে কলোনিয়ালিজম কি রোল রেখেছে। ডেফিনেটলি একটা জিনিস আমরা বুঝতে পারছি ফাননের কেস স্টাডিটা থেকে, যে ন্যাশনালিজম কখনো কখনো বা বেশিরভাগ সময়ই দেখা যায় কলোনিয়াল ওয়ার্ল্ডে একটা ভায়োলেন্স ফেলে রেখে যায়। হ্যাঁ, যেটা গান্ধী একটা বিখ্যাত উক্তি আছে, গান্ধী মাঝে মধ্যেই ব্রিটিশ রুলকে রেফার করতেন অ্যাজ ব্রিটিশ লায়ন। তো ব্রিটিশ চলে যাবার মুহূর্তে গান্ধীর একটা খুব ইন্টারেস্টিং উক্তি আছে যে ব্রিটিশ লায়ন ইজ ডিপার্টিং ইন্ডিয়া বাট ইটস লিভিং ইটস অ্যাঙ্গার হিয়ার, হোয়াট ডু উই ডু উইথ দিস অ্যাঙ্গার? তো এইটা ফানন অ্যাকচুয়ালি বলতে চাইছিলেন এই কথাটাই, যে এখানে একটা ভায়োলেন্স, যে ভায়োলেন্স অনেক সময় র্যাশনালিটির মধ্যে চলে যায়, যে ভায়োলেন্স অনেক সময় এক ধরনের রেশিয়াল কনফ্লিক্ট, কমিউনাল কনফ্লিক্ট এর এমব্রায়োনিক ফেজ তৈরি করে কলোনিয়াল ওয়ার্ল্ডে, সেইটা থেকে যাচ্ছে, তার একটা রেমনান্স থেকে যাচ্ছে। একটা লোক যখন মনে করে যে এভরি পাকিস্তানি ইজ মাই এনিমি, সে আসলে এই আলজেরিয়ান বাচ্চা দুটোর মতোই মনে করে যে ন্যাশনালিজম ইজ অল পাওয়ারফুল অ্যান্ড মোস্ট হোলি অ্যাফেয়ার, এর থেকে বড় কিছু হতে পারে না, নট ইভেন ফ্রেন্ডশিপ, নট ইভেন কিংশিপ, কিছুই না। এখন এই জায়গাটা কিভাবে হিস্টোরিক্যালি তৈরি হয় কলোনিয়াল ওয়ার্ল্ডে, সেটা বলতে গিয়ে ফানন বলেছেন যে কলোনিয়াল ওয়ার্ল্ডের প্রাথমিকভাবে একটা এলিট ক্লাস তৈরি হয় যারা কিনা সাহেব মানে কলোনাইজারের সঙ্গে অ্যাসিমিলেট করার চেষ্টা করে, এবং অ্যাসিমিলেট করার প্রসেসে তারা বুঝতে পারে যে দিস অ্যাসিমিলেশন ইজ নট পসিবল বিকজ পলিটিক্যালি হি is always a second-rate citizen in his own country because the country is ruled by the colonizer. এইখান থেকে একটা সেকেন্ড ফেজ which is an aspiration জন্ম হয়। সেই অ্যাসপিরেশনটা কি? অ্যাসপিরেশনটা হলো যে কলোনাইজার নেটিভকে সবসময় এই কথাটা বলে যে তোমার কোনো ইতিহাস নেই, তাই তুমি কোনো নেশানও নও। নেশান হতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ এ হিস্ট্রি অফ কমন কালচার
কমন মানে কি বলা যায় কমন কালচারাল ফর্মস, এবং এক ধরনের হেগেলিয়ান হিস্টোরিওগ্রাফি কলোনাইজার শিখিয়ে দেয় নেটিভকে, যে হিস্টোরিওগ্রাফি বলে যে একটা পার্টিকুলার জার্নি হিস্ট্রি থাকে, মানে যেটাকেই আমি হেগেল একমাত্র হিস্ট্রি বলবেন, যেখানে অ্যানসিয়েন্ট, মিডিয়াভাল এবং মডার্ন তিনটে ডিফারেন্ট কি বলে ডেভেলপমেন্ট আছে হিস্ট্রি, তিনটে ডিফারেন্ট স্টেজ অফ অ্যাডভান্সমেন্ট আছে হিস্ট্রি, এবং এটাই হিস্ট্রি একমাত্র। দিস ডেভেলপমেন্ট অফ টাইম, হিস্টোরিক্যাল টাইম ইজ হিস্ট্রি। সেখান থেকে কলোনাইজ নেটিভের মনে একটা অ্যাসপিরেশন তৈরি হয় যে তাহলে আমাকেও আমার পাস্ট রিকনস্ট্রাক্ট করতে হবে, ফ্রেম করতে হবে। এবং কিভাবে ফ্রেম করা হবে? বিকজ অনলি হিস্টোরিওগ্রাফি নোন টু দ্য নেটিভ ইজ দ্য হেগেলিয়ান হিস্টোরিওগ্রাফি হুইচ ওয়াজ ইম্পোর্টেড বাই দ্য কলোনাইজার। আমাদের ইতিহাসেও এই ঘটনাটাই ঘটছে। আমরা যদি প্রাথমিক পর্বের ভারতবর্ষের ইতিহাস যারা লিখেছেন, পরে সেই ইতিহাসকে মার্কসিস্ট হিস্টোরিয়ানরা এবং আরো পরে পোস্ট কলোনিয়াল হিস্টোরিয়ানরা চ্যালেঞ্জ করছেন খুব লেজিটিমেট কারণে। সেই হিস্ট্রিতে দেখা যায় যে মানে দ্য হিস্টোরিয়ান ইজ স্ট্রাগলিং টু ফর্মুলেট এ মিডিয়াভেল। মিডিয়াভেল মিনস ডার্ক এজ, ইউরোপিয়ান হিস্ট্রি থেকে আমরা শিখেছি। সেই মিডিয়াভেলটা কি? সেই মিডিয়াভেলটা হলো ইসলামিক হিস্ট্রি, ইসলামিক পিরিয়ড, মুঘল পিরিয়ড, সুলতানি পিরিয়ড, যার একটা বড় প্রভাব আমরা আনন্দ মঠে দেখি, যেখানে বঙ্কিমচন্দ্র এই জায়গাটায় পৌঁছেছেন। কিন্তু আনন্দ মঠের একটা পজিটিভ পয়েন্ট হলো, যে কারণে মানে বঙ্কিমচন্দ্র যে আনন্দ মঠের শেষটা যদি পড়া যায়, তাহলে দেখা যাবে যে বঙ্কিমচন্দ্র কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। ইনকনক্লুসিভ এন্ডিং অফ দ্য নভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওইটা বোঝা যায়, ওটাতে একটা জিনিস বোঝা যায় যে টেক্সটটা লিখতে লিখতে বঙ্কিমচন্দ্র বুঝে গিয়েছিলেন যে এই ডিসকোর্সের ফ্লজ গুলো কোথায় রয়েছে, মানে ইনকনক্লুসিভ একটা এন্ডিং। যে বঙ্কিমচন্দ্র আমাদের কাছে পরিচিত হয়ে গেছেন যে বিজেপি লবির লোক, এবং আমরা প্রগ্রেসিভ লবির লোকেরা তাকে যে কোনো ভাবে হোক ডিসকার্ড করব। কিন্তু ইন্টারেস্টিংলি বঙ্কিমচন্দ্র নিজেও সম্ভবত আনন্দ মঠের শেষ দিক দেখলে বোঝা যায় হি ওয়াজ নট অ্যাট অল কনভিন্সড ইন হিজ ওন থিওরি। যাই হোক, তো এইখানে মিডিয়াভালকে বার করতে গিয়ে একটা ডার্ক এজের কল্পনা করতে হয় এবং ধরে নিতে হয় যে সুলতানি, বাদশাহী এবং মুঘল পিরিয়ড হচ্ছে ডার্ক এরা। মজাটা হলো, এবং ডেভেলপমেন্ট ইজ মডার্নিটি ইজ কলোনিয়াল, যে কারণে কলোনিয়াল রুলের প্রতি 19th সেঞ্চুরি আমাদের যাদের মনীষী বলি তাদের এত আস্থা, কারণ তারা ধরে নিচ্ছেন যে ডার্ক এজ থেকে একমাত্র আমাদের বের করতে পারে কলোনিয়াল রুল, বিকজ কলোনিয়াল রুল ইন্ট্রোডিউস মডার্নিটি। এবং কলোনিয়াল রুলের আগে অর্থাৎ প্রি মডার্ন একটা লম্বা সময় ডার্ক এজ, তার আগে দেয়ার ওয়াজ এ গ্লোরিয়াস ফেজ which was constructed as Hindu past. অর্থাৎ হিন্দু পাস্ট ইজ গ্লোরিয়াস এজ, অ্যানসিয়েন্ট, মিডিয়াভাল ইজ ইসলামিক রুল, মডার্ন ইজ কলোনিয়াল রুল। এইখানে একটা মজার জায়গা আছে। মজার জায়গাটা এইটুকুই যে ধরা যাক মার্কস কিভাবে ইন্ডিয়াকে দেখছেন, চায়নাকে দেখছেন, এশিয়াকে দেখছেন। এশিয়াটিক মোড অফ প্রোডাকশন এই কথাটা নিয়ে অনেক আপত্তি আছে, যদিও এইভাবে দেখাটাকে মার্কস যেভাবে ভিলেজ ইন্ডিয়াকে দেখেছেন সে বিষয়ে কতগুলো ওরিয়েন্টালিস্ট পয়েন্ট অফ ভিউ পাওয়া যায়। কিন্তু একটা জায়গায় Marx's argument was groundbreaking, Marx's observation was groundbreaking. যেখানে মার্কস দেখাচ্ছেন যে মুঘল এরা কেন এতদিন টিকে ছিল, তার কারণ হিসেবে উনি দেখাচ্ছেন
যে অসাধারণ ট্যাক্সেশন সিস্টেম, সাইন্টিফিক ট্যাক্সেশন সিস্টেম অ্যান্ড ভেরি সাইন্টিফিক ইরিগেশন সিস্টেম। এবং মার্কস বলছেন যে ইন্ডিয়ান ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য the first thing the British colonial rulers did was that they destroyed these two things, taxation system and irrigation. অর্থাৎ মুঘল এরাকে ইন্ডিয়ান হিস্টোরিয়ান আনফর্চুনেটলি তারা এই দেশে থেকে কলোনাইজারদের প্রভাবে ডার্ক এজ হিসেবে প্রায় মানে মুঘল বাদশাহীরাকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং দে আইডেন্টিফাইড এ কমন এনিমি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য ইসলামিক গ্রুপ। এইখানে ইতিহাসের একটা গলদ তৈরি হয়ে গেল। সম্পূর্ণ কলোনিয়াল হিস্টোরিওগ্রাফির প্রভাবে আমরা একটা ইতিহাস তৈরি করলাম, যেটা আজ পর্যন্ত আমাদের ইতিহাস বইগুলো পড়লে, টেক্সট বইগুলো পড়লে যদি ডাইরেক্টলি লেখা থাকে না এই কথাগুলো এইভাবে যে হু ওয়াজ দ্য কমন এনিমি, বাট কিন্তু আনকনসিয়াস অফ দ্য টেক্সট যদি আমরা রিড করি তাহলে এই জায়গাগুলো পেয়ে যাবো। বিটুইন দ্য লাইন্স পড়লে দেখবো যে এইভাবে একটা হিন্দু ইন্ডিয়ান পাস্ট তৈরি করা হচ্ছে। তাহলে এখানে আরেকটা বড় অবজারভেশন হলো যে 19th সেঞ্চুরির আগে গীতা কোনোভাবেই সো কল্ড হোলি টেক্সট ছিল না। গীতা ওয়াজ এ পার্ট অফ মহাভারত। এপিকেরও অনেকগুলো ভার্সন আছে, অনেক ধরনের। এটাও এক ধরনের কলোনাইজারের সঙ্গে আইডেন্টিফাই করার পর যে দেখা গেল যে প্রত্যেকটা মানে সকল মডার্ন রিলিজিয়ান তাদের একটা করে হোলি টেক্সট বই আছে, সেটা বাইবেল বা হোয়াট এভার এই ধরনের কোরআন। তাহলে বাইবেল যেহেতু আছে আমাদেরও একটা হোলি টেক্সট তৈরি করতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে গীতা কেম ইনটু বিইং অ্যাজ এ হোলি টেক্সট, যার কোনো আলাদা অস্তিত্ব ছিল না ভারতবর্ষে তার আগে 19th সেঞ্চুরি। তো যাই হোক, এইভাবে যে পাস্ট ফর্ম করা হয়েছে এবং ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনই এরপরে আর একটা ফেজ ফানন সাজেস্ট করছিলেন যে এইখানে এই যে ট্র্যাপ, ফানন পরিষ্কার বলছেন যে দিস ইজ এ ট্র্যাপ ইন দ্য কলোনিয়াল ফর দ্য কলোনিয়াল ন্যাশনালিস্ট, দ্যাট টু think history in a fashion which was introduced to him by the colonial ruler. এই ন্যাশনালিজম এটাকে ফর্ম হওয়ার পরে ফানন আরেকটু রিওয়ার্ক করছে, বলছেন যে there must be a distinction between nationalism and national consciousness. এই জায়গাটা ফানন বলছেন ইট নিডস এ কম্ব্যাটিভ ফেজ, যেখানে কলোনিয়াল ওয়ার্ল্ডে ন্যাশনালিস্ট ইন্টেলেকচুয়ালকে কমব্যাট করতে হয়, যে এই যে হিস্টোরিওগ্রাফিটা সে তৈরি করলো সেই হিস্টোরিওগ্রাফিটাকে আনলার্ন করে একটা নতুন কনসাসনেসে পৌঁছতে, যে কনসাসনেসটাকে উনি বলছেন ন্যাশনাল কনসাসনেস। হোয়াট ইজ দিস ন্যাশনাল কনসাসনেস? ন্যাশনাল কনসাসনেস, unlike nationalism, national consciousness actually rests upon some kind of universal parameter. For example, sovereignty. Sovereignty key. It's not only the freedom of my nation, it also the freedom of whole colonial world. যেখানে ভারতবর্ষের স্বাধীনতা মানে কিন্তু শ্রীলঙ্কা বা পাকিস্তানের ভারতবর্ষের আগে অবনত হয়ে থাকা নয়, যেখানে ইউনিভার্সাল প্যারামিটারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয় দ্যান দ্য ইমাজিন কমিউনিটি, ইমাজিন ন্যাশনাল বাউন্ডারি, ইমাজিনারি ইনস্টিটিউশন অফ নেশন স্টেট।
সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য ফানন বলছেন ইট নিডস এ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল। যে স্ট্রাগলটা ইজ এ কনসাস স্ট্রাগল টু আনলার্ন দ্য আর্লিয়ার ফেজ। না হলে colonial nationalism finally after independence will appear as a kind of dominant domineering discourse, nothing else, এইরকম একটা জায়গা। ঠিক ফাননের এই আইডিয়াটা থেকে ফ্রেঞ্চ পলিটিক্যাল থিওরিস্ট এবং সোশিওলজিস্ট এটিয়েন বালিবার একটা খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট তৈরি করছেন। বালিবার বলছেন যে বালিবারের আর্টিকেলটার নাম সম্ভবত আলজেরিয়া, ফ্রান্স, ওয়ান নেশন অর টু ইন্টারোগেশন মার্ক। এটিয়েন বালিবার বলছেন যে এই যে ধরা যাক ফ্রান্স আর আলজেরিয়া, ওই কনটেক্সটে বলছিলেন। পরে উনি বলছেন যে এই কনটেক্সটটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর ইংল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, আর আমাদের কাছে এই কনটেক্সটটা বলতে পারি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ফর এক্সাম্পল, যে একটা নেশন কে ওয়ান মানে ডিজিট, আরেকটা নেশন তার নেবারিং নেশন আরেকটা ডিজিট ওয়ান, সো 1 + 1 2, দুটো আলাদা নেশন। বালিবার বলছেন যে ব্যাপারটা এরকম নয়। ফ্রান্স কোনোদিন মানে এই এই কি বলে বার্ডেন যে কলোনাইজ করেছিল তারা এক সময় আলজেরিয়া, এটা ঝেড়ে ফেলতে পারে না। ঠিক একইভাবে আলজেরিয়াও কোনোদিন এইটা ঝেড়ে ফেলতে পারে না যে ফ্রেঞ্চরা মডার্নিটি ইন্ট্রোডিউস করেছিল সেখানে। সেই ফ্রেঞ্চ মডার্নিটির একটা ট্র্যাজেডি সবসময় আছে, যে ট্র্যাজেডিটার কথা খুবই ভালো মানে আমি বলি না, সেটা হলো মানে নেপোলিয়ান, যাকে সান অফ ফ্রেঞ্চ রেভলিউশন বলা হয়। নেপোলিয়ান ইটালিতে ঢোকার পরে ইটালিয়ানরা অ্যাকচুয়ালি নেপোলিয়ানের কাছ থেকে এই মেসেজটা পেল ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এবং দেখলো যে একটা লোক সে কিনা এই ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি কমপ্লিটলি ডিস্ট্রয় করে তাদের দেশে এসে। হ্যাঁ, তাহলে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি গ্যারিবল্ডি এবং মার্ক্সিয়ানের কাছে অন্য একটা মিনিং হিসেবে দেখা দিল। ঠিক সেইভাবে আলজেরিয়ানদের কাছেও কিছুটা বলা যেতে পারে যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে স্পিরিট, মেসেজ, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, সেটা একভাবে দেখা দিল। সম্পূর্ণ কাউন্টার প্রোডাক্টিভ হলো বলা যেতে পারে ফ্রেঞ্চদের দিক থেকে। তো যাই হোক, আলজেরিয়াও কি সব কখনো বলতে পারে যে আমরা মানে কোনো কালেই ফ্রেঞ্চদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, মানে যোগাযোগ ছিন্ন করে তারা এমন একটা মানে প্রি ফ্রেঞ্চ মডার্নিটি অবস্থায় পৌঁছতে পারে? এটা কোনোদিন পারবে না। বালিবার বলছেন এইভাবে এই দুটো নেশন কখনোই ওয়ান নয়, অলওয়েজ 1.5 half of the other nation is already inside one nation। সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের কাছে ন্যাশনালিস্টরা বলে যে পাকিস্তান ইজ আওয়ার এনিমি, ইজ ইট ট্রু? পাকিস্তান ইজ আওয়ার এনিমি, নাকি উল্টোটা, যে এক ইন্ডিয়ার ভিতরে সবসময় আর একটা হাফ পাকিস্তান থেকে গেছে, সো ইন্ডিয়া ইজ অলওয়েজ 1.5। হ্যাঁ, ইন্ডিয়া অন্যদিকে একজন পাকিস্তানের পলিটিক্স এইভাবে দেখা যেতে পারে যে পাকিস্তান কোনোদিনই বলতে পারে না যে আমি একেবারে বিচ্ছিন্ন একটা জায়গা যার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্যান্য দেশগুলোর সঙ্গে। অলওয়েজ দেয়ারফর 1.5। আমরা যদি পার্টিশন ভাবি, প্রিপার্টিশন ইন্ডিয়ার কথা ভাবি, তাহলে দেখবো যে অলওয়েজ 1.5। কিছুতেই বাইনারি মানে 1 and 1 এই দুটো পোল, দুটো বাইনারি তৈরি করা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি পসিবল না। এখন পয়েন্টটা হলো যে কালকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আমাদের ইংরেজি অধ্যাপক প্রফেসর শান্তনু বিশ্বাস। শান্তনু একটা কথা বলছিলেন, সেটা আমার কাছে খুব ভ্যালিড পয়েন্ট বলে মনে হয়, যে ভালো যাদবপুরে ন্যাশনালিজম নিয়ে ক্লাস করা খুব ভালো,
কিন্তু পয়েন্টটা হলো যাদের কাছে এটা পৌঁছে দেওয়া উচিত, মানে যাদের র্যালি করাচ্ছে ন্যাশনালিস্টরা, মিলিট্যান্ট ন্যাশনালিস্টরা একটা পতাকার তলায়, তাদের কাছে কি এই মেসেজটা পৌঁছচ্ছে? আমার এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং এটাকে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট টাস্ক বলে মনে হয়। ভিতরের ক্লাস বা ভিতরের পড়াশোনা যেমন হচ্ছে হোক, কিন্তু আমরা যদি এটাকে বাইরে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু এটা হবে যে কতগুলো আইল্যান্ড তৈরি হবে, জেএনইউ, যাদবপুর, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, বা এইরকম কতগুলো এলিট ক্যাম্পাস, এবং এই আইল্যান্ডের বাইরে কোনোদিনই এই ডিসকোর্সটা পৌঁছবে না যে জাতীয়তাবাদের যে ধারণাটাকে সামনে রেখে এত মানুষকে মানে স্টিমুলেট করা যায় সাইকোলজিক্যালি, তাদের ভুল বোঝানো হচ্ছে। যাদের মানে যেটা বোঝানোটা খুব জরুরি যে উই হ্যাভ বিন টট এ ফলস হিস্ট্রি অফ আওয়ার নেশন। আমি জানি না এটা কি করে বাইরে নিয়ে যাওয়া যায়, এইটুকুই আমার বক্তব্য ছিল। আমি এইটুকুই জানি, ওয়ান অর টু থিংস আই নিউ অ্যাবাউট ন্যাশনালিজম।